পৌঁছতেই তে বিছানায় গা এলিয়ে দিল। ঘুমে চোখ বুজে আসছে, অথচ জিমিন চেঁচাচ্ছে, তে এখন খাবি, ঘুমাস না। এটা কোনো কথা? তে জিমিনের কথায় কোনো পাত্তা না দিয়ে আবারও ঘুমের জগতে ডুব দিতে যাবে, তখনই জাংকুক এসে হাজির, হাতে খাবারের প্যাকেট। তে ওঠ, চল খাবার খাবি। পরপর সুগা এসেও হাজির। তের উঠতে ইচ্ছেই করছে না, তার প্রচন্ড ঘুম ধরেছে। ঘুম ঘুম চোখে জাংকুকের দিকে তাকিয়ে বলল, পরে উঠে খাবো, আপনারা গিয়ে খান, আমি এখন খাবো না। জাংকুক ধমকে দিল, থাপ্পড় খাবি? তে দ্রুত উঠে পড়ল, পেঁচার মতো মুখ করে এক কোণায় বসে পড়ল। তেকে এভাবে খেতে দেখে সকলে হাসছে, ইয়ানা হাসছে আর খুঁচাচ্ছে তেকে। খাওয়া শেষে যাওয়ার সময় জাংকুক তের গাল টেনে ধরল, তোর এত ঘুম কই থেকে আসে? সারা রাত ঘুমাতে পারিনি, ঘুম তো আসবই, আমি তো রোবট না, রক্ত মাংস তৈরি মানুষ। সুগা জিমিনকে ডাকছে, কিন্তু জিমিন যাবে না বলে চেঁচাচ্ছে। কতটা ভালোবাসেন, একদম চোখ ছাড়া করেন না। একটু ঘুমিয়েছিলাম, খাওয়ার জন্য আমাকে ধমকে আমার ঘুমটা ভেঙে দিয়ে গেল। এখন আর ঘুম আসছে না, এবার আমি তাকেই জ্বালাবো। এবার তে জাংকুককে আর মেসেজ করলো না, বরং সাহস করে রুমের দরজা খুলে বাইরে গেল। তেদের পাশের রুমটায় জাংকুকের, রুমের দরজা খোলা। তে ধীরে উকি দিল জাংকুকের রুমে। জাংকুক শার্টলেস। জাংকুককে শার্টলেস দেখে তে শ্বাস আটকে আসছে। মাত্র গোছল ছেড়ে বেরিয়েছে হয়তো, এখনো জাংকুকের চুলে পানি। জাংকুক দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। হঠাৎ ঘুরে তেকে দেখে ফেলে জাংকুক। তের দৌড় আর কে দেখে। জাংকুক তেকে পেছন থেকে ডাকে, তে থামে না, রুমে ঢুকে দরজা লক করে ফেলে। জিমিন রুমে নেই, সুগার সঙ্গে বাইরে গিয়েছে। তে বিছানায় শক্ত হয়ে বসে আছে। হঠাৎ দরজায় নক হয়, তে বুঝতে পারে জাংকুক এসেছে। সে মনে মনে বলে, দরজা খুলে রিস্ক নেয়ার প্রশ্নই আসে না। বিছানায় উঠে কম্বলের ভিতরে ঢুকে গেল তে। বেশ কিছুক্ষণ হয়েছে, এখন আর কোনো শব্দ নেই। তে মনে মনে বলে, চলে গিয়েছে। ধীরে দরজার কাছে এগিয়ে যায় সে, আস্তে করে দরজা খুলে মাথাটা বের করে। ঠিক তখনই জাংকুক সামনে এসে দাঁড়ায়। তে দরজা লাগাতে গিয়েও পারল না। তের থেকেও দ্রুত গতিতে জাংকুক রুমে ঢুকে পড়ল। জাংকুক শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা তের চুল টেনে বলল, ডেকেছিলাম না? শুনিনি ভাইয়া। জাংকুক আবার ধীরে বলল, মিথ্যে কথা বলছিস, এটা কিন্তু ঠিক নয়। রাতে বিছানায় শুয়ে মনে পড়ল তে সকালে পরিবার থেকে কল এসেছিল। মা, বাবা, বড় চাচা, বড় মা সকলে কথা বলতে চেয়েছিল তার সঙ্গে। কথাই বলতে পারল না সে। পাহাড়ের চড়ার জন্য এতটা এক্সাইটেড ছিল যে ব্যাপারটা মাথা থেকে চলে গিয়েছিল তার। এখন তো অনেক রাত হয়েছে, এখন তো সকলেই ঘুমিয়ে আছে, কাল কথা বলে নিব। চোখ লেগে এসেছিল তে, তখন এই জাংকুক হন্তদন্ত হয়ে রুমে আসে। জাংকুকের এমন অবস্থা দেখে তে দ্রুত বিছানা থেকে নেমে পড়ল। জাংকুক ভাঙা কণ্ঠে আদেশ দিল, দ্রুত তৈরি হ। জাংকুকের এমন অবস্থা দেখে কেউ আর কোনো প্রশ্ন করেনি, বরং জামা কাপড় পরিবর্তন করে কাপড় চোপড় ভেঙে ভরতে থাকে। জিমিন বেগে কাপড় নিতে নিতে জাংকুককে প্রশ্ন করল, কি হয়েছে জাংকুক? জাংকুকের জবাব নেই। সুগা হাঁপাতে হাঁপাতে বলল, তের আম্মুর হার্ট অ্যাটাক করেছে। তের সামনের পৃথিবী থমকে দাঁড়ালো, কেমন সব অন্ধকারে মিশ্রিত হলো। সে তো ভালো ছিল, তাহলে আসার পূর্বে সম্পূর্ণ সুস্থ দেখেই এসেছি, হঠাৎ কি হলো? মায়ের চেহারা চোখের সামনে ভাসতে শরীর নেতিয়ে যাচ্ছে তের। এটা তার দ্বিতীয়তম হার্ট অ্যাটাক। ভয়ে বুকে যন্ত্রণা হচ্ছে। জাংকুক তেকে টেনে তার বুকে চেপে দিল, মাথায় হাত বুলিয়ে দিল। তের প্রচন্ড কান্না পাচ্ছে। এতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করতে যেও পারল না। হসপিটালে পৌঁছে বাবার শুকনো চেহারা, চোখ নাক লাল হয়ে আছে দেখে তে মনে মনে বলে, পুরুষ মানুষ বিদায় কেমন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, অথচ আমি কত সহজে কেঁদে শেষ হয়ে যাচ্ছি। যে হোক, অস্থির চাহনি দিলেন তের দিকে, যেখানে তিনি বুঝালেন, তোর মা ভালো নেই। তে নড়তে পারছে না, তা পাথরে পরিণত পা দুটোকে নিয়ে জেহুপের দিকে এগিয়ে গেল। তের কাদা দেখে জেহুপা ভেঙে পড়ল, লাল চোখগুলো নিয়ে অন্যদিকে ঘুরে গেল। তেকে জিন, তের মামা মামিরা সবাই সান্ত্বনা দিচ্ছে আর বলছে, চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। জিন তেকে বুকে জড়িয়ে নিল, আদরে কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, কাঁদিস না, আল্লাহকে ডাক, তিনি সব ঠিক করে দিবেন। সত্যি সব ঠিক হয়ে যাবে তো বড় মা? এবার তো রিস্ক বেশি, এটা আমার মার দ্বিতীয়তম হার্ট অ্যাটাক। কতটা রিস্ক রয়েছে তা বোঝার ক্ষমতা তো তোমার রয়েছে। আয়ুর জ্ঞান নেই,
ডাক্তার এসে খুব সিরিয়াস ভাবে বড়দের সঙ্গে কথা বলে চলে গেল। তে তার বাবার চেহারা দেখে স্পষ্ট বুঝতে পারলো ভালো কোনো সংবাদ দেয়নি। রাত 2টোর দিকে খবর এলো তের মা আর নেই। বেঁচে থাকার লড়াই তিনি হেরে গেছেন। এতক্ষণের জমানো ভয় নিমিষেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলো। সকাল থেকে নিজেকে শক্ত রাখা তের বাবা জিহব ভেঙে পড়ল, বাচ্চাদের মতো কেঁদে উঠল। তেকে শক্ত করে ধরে রাখা জিনও কেমন হাউমাউ করে কাঁদছে। সকালের কান্নার শব্দের মাঝে কেবল তেই নিঃশব্দে বসে, চোখে জল নেই। আইর লাশ বেরোনোর সাথে সাথে তাকে আঁকড়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল জিহব। চোখ বুজে শুয়ে থাকা তের মায়ের দৃশ্য কেমন তেকে মেরে ফেলছে। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, অথচ তেকে তের মায়ের লাশের উপর থেকে কেউ সরাতে পারছে না। আইকে মসজিদে নেওয়া হয়েছে গোসল করাবে। তের বড় মা জিমিন তেকে চেপে ধরে, না হলে তে আবার তার মায়ের কাছে চলে যাবে। মসজিদের গেট থেকে কেউ তেকে নিতে পারলো না। মাথায় কাপড়ে দিয়ে তে শক্ত হয়ে বসে আছে। তের ইয়নের দিক চোখ পড়া মাত্রই দেখলো চশমা নিচ দিয়ে চোখের পানি বেয়ে পড়ছে। ইয়নের দিকে তাকাতে ইয়নো দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরলো। কমে যাওয়া কান্নার বেগ আরো বেড়ে গেল তে। অস্থির ভাবে চোখের জল মুছছে তে। শেষবারের মতো আয়ুকে দেখালো। আয়ুকে নিয়ে যাওয়ার পরে তে জ্ঞান হারালো। নিমিষেই চোখের সামনে সব ঝাপসা হতে লাগলো। ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে গেল সে। সকালে ঘুম থেকে উঠে তে বাড়িতে তন্ন তন্ন করে আয়ুকে খুঁজতে লাগে। মনের ভেতরে কু ডাকছে, আল্লাহর কাছে অপরিসীম অনুরোধ করে যাচ্ছে সবকিছু স্বপ্নের পাতায় যেন লুকিয়ে থাকে। তের পাগলামো দেখে আবারও ডাক্তার ডাকা হলো। সকলে তেকে বুঝাতে অক্ষম যে তের মা আর বেঁচে নেই, তিনি আর কখনো ফিরবেন না। তাকে তে কখনো আর ছুঁতে পারবে না, আর দেখতেও পারবে না। স্পষ্ট অনুভব করছে তে ভালোবাসার স্পর্শ। জাঙ্কুকের ঠোঁটে ছোঁয়া তের কপালে। হাতে হাত চেপে রয়েছে জাঙ্কুক। পরপর শুধু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জাঙ্কুক। দ্রুততম নেয়া তার নিঃশ্বাসগুলোতে শুনতে পাচ্ছে। অনেক সময় অতিবাহিত হয়েছে হয়তো। মাথা শক্ত হয়ে গেছে, নড়ানো যাচ্ছে না। জাঙ্কুকের শুকনো চেহারা, জাঙ্কুকের এমন অবস্থা দেখতে অভ্যস্ত নয় তে। জাঙ্কুক দ্রুত স্যালাইন খুলে দিল, গালে স্পর্শ করলো। তে, জাঙ্কুকের কণ্ঠ, আবেদনময়ী কণ্ঠে আজ বিচলিত অনুভূতি। কেমন শুকনো চোখে তাকিয়ে আছে তের দিকে। প্রতিদিনের মতো উজ্জ্বল করছেন আজকে চেহারা। ক্লান্ত হয়ে আছে, নিশ্চয়ই ঘুমাননি। অথচ তে ঘুমিয়ে নিল পর। জাঙ্কুক তেকে উঠিয়ে বসালো। জাঙ্কুককে সামনে পেয়ে তের আবার কাঁদতে ইচ্ছে করছে। ভাত মানছে না কান্না। জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে তে কেঁদে ফেললো। জাঙ্কুকও তেকে শক্ত করে ধরলো। একটু পর জিন তের রুমে খাবার নিয়ে আসে। তেকে দেখতে কিছুক্ষণের মাঝে জিনের শুকনো চেহারা আবারও ভিজে আসে। কোনোভাবে চোখের জল মুছে জাঙ্কুককে বলল, আব্বা, গোসল করে নেও, যাও, কিছু খাও নাই তো। জাঙ্কুক আবারও তের দিকে তাকালো। শক্ত হাতে তের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, খেয়ে নে, আমি আসছি। তে খাবে না, তবুও জিন জোরপূর্বক তেকে খাওয়ালো। খেতে গিয়েও গিলতে পারছে না তে। চোখের জল বেয়ে যাচ্ছে। খাওয়াতে খাওয়াতে জিনও কেমন কাঁদছে। এক হাতে থেকে জড়িয়ে ধরে রেখেছে। মায়ের চেহারা ভাসতেই তে আর গিলতে পারছে না। রাতের দিকে যেহেতু তের রুমে আসে, তে উঠে বসে এক ধ্যানে তার বাবার দিকে তাকিয়ে থাকে। শুকনো চেহারা দেখে বোঝা যাচ্ছে এখন ভালো নেই তিনি। বড্ড কষ্টে, হাঁটতেও কষ্ট হচ্ছে হয়তো। তের পাশে বসলো জেহব। জেহবকে জড়িয়ে ধরতেই জেহবও কেমন ভেঙে পড়লো, বাচ্চাদের মতো কেঁদে দিল। তের মাথায় ক্রমাগত হাত বুলাতে বুলাতে বলল, আমি আছি তো মা, আমার জন্য তুমি আর তোমার জন্য আমি, থাকবে না বাবার সাথে? তে মাথা নাড়ায়, এই তো, আর কাঁদে না। জেহব তের পাশে বসে রইল। মাথাটা ভার হয়ে আছে, মাথা তুলতে কষ্ট হচ্ছে তে। হঠাৎ সব পরিবর্তন হয়ে গেল। বাড়িটা নিস্তব্ধতায় ঘিরে। এভাবে কেটে যায় এক সপ্তাহ। কয়েকদিনের মাঝে জাঙ্কুক থেকে অনেকবার চেষ্টা করেছে বাইরে নেওয়ার। জাঙ্কুক হাজার চেষ্টা করেও থেকে বাইরে নিতে পারেনি। আজ ঢাকা থেকে মাত্রই ফিরে এলো। এসে শক্ত গলায় থেকে বলল, তৈরি হতে। তে বসেই রইল। জাঙ্কুক তের হাতে টান মেরে উঠালো, গায়ে টেনে ধরলো। এক্ষুনি যা। তে ধীরে বলল, যেতে ইচ্ছে হচ্ছে না। হবে, যা, তৈরি হ। ড্রয়িং রুমে সেই আগের মতো সকলে বসে। জিন রান্নাঘরে, তের ছোট চাচি ডাইনিং গোছাচ্ছে। শুধু তের মাই নেই। এখন থাকলে হয়তো সোফা, টিভি পরিষ্কার করা শুরু করতো। সিঁড়ি ঝাড়ু দিত, মুছতো, তেকে ধমক দিত, এটা করবি না, ওটা করবি না। চোখ বুজে ফেললো তে। তের বড় চাচি নিউজ পেপার পড়ছে। তেকে দেখে ইশারা করলো যেতে।
তে আরেমের পাশে গিয়ে বসলো। নিউজ পেপার পাশে রেখে তের মাথায় হাত রাখলো আরেম আর শান্ত কণ্ঠে বলল, জাঙ্কুকের সাথে ঘুরে আয়, ভালো লাগবে, মনটা ফ্রেশ হবে। তে মাথা দুলালো। জাঙ্কুক হাজির। তের দিকে তাকিয়ে তেকে পিছনে আসতে বলল। জিন তের হাত ধরে সাবধানে যাবার পরামর্শ দিল। জবাবে তে হে বলল। জাঙ্কুক বাইক স্টার্ট দিয়ে তেকে ধীর আওয়াজে বলল, তে ওঠ। তে উঠে বসলো। অন্য গলায় পেঁচাতে পারবো না, এভাবেই থাকুক, কিছু হবে না। পেছন ঘুরে জাঙ্কুক চোখ রাঙালো। তে আর কিছু না বলে ঠিকঠাক হয়ে বাইকে উঠে বসলো আর বলল, বাইকে উঠলে কত কিছুদের ঠিক করে বসতে হয়।